হ্যালো নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনাদের আগের পরীক্ষায় খুব ভালো গিয়েছে, আমি এটা আশা করছি। সো আজকে আমি আপনাদেরকে পরবর্তী যে পরীক্ষা রয়েছে আপনাদের জীবনযাত্রা পরীক্ষা, যেটি 10 তারিখ অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষাটির নমুনা প্রশ্নোত্তর 1 আমি আজকে আপনাদেরকে প্রদান করব। সো আপনারা সকলে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী সময়ে যে সঠিক নির্দেশনাগুলো দিবে, যেগুলি পরীক্ষার আগের রাতে দেওয়া হয়, সেগুলোতে আপনারা পেতে পারেন উত্তর সহ। সো চলেন আমি আপনাদেরকে প্রশ্নোত্তরের কাছে নিয়ে যাই। তো গাইস, আপনাদেরকে প্রশ্নের কাছে নিয়ে যাওয়ার আগে, প্রশ্নগুলো বলার আগে, আমি আপনাদেরকে প্রশ্নগুলো উত্তর করার জন্য সব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে একবার রিক্যাপ করে দিচ্ছি। সো প্রথমে আমরা পড়বো যে আয়। আমি পড়ছি, খুব ভালোভাবে শুনেন। কোনো কাজের মাধ্যমে অর্থ উপার্জন করাকে আয় বলা হয়। একজন চাকরিজীবী প্রতিষ্ঠান বা সরকারের হয়ে কাজ করার বিনিময়ে বেতন পান। একজন ব্যবসায়ী ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে মুনাফা অর্জন করেন। একজন কৃষক তার উৎপাদিত ফসল বিক্রি করে আয় করেন। চাকরিজীবীর বেতন, ব্যবসায়ীর মুনাফা এবং কৃষকের ফসল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ তাদের নিজ নিজ আয়। একজন থেকে প্রাপ্ত টিফিন, অর্থাৎ জন্মদিনে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছ থেকে পাওয়া উপহার, উৎসবে পাওয়া সালামি বা প্রণামী ইত্যাদি। এখন আমরা পড়ব পারিবারিক আয়। একটি নির্দিষ্ট সময়ে পরিবারের সদস্যদের দ্বারা অর্জিত অর্থ বা ক্রয় ক্ষমতা সাধারণ অর্থে পারিবারিক আয় বলা হয়। এখানে নির্দিষ্ট সময়ে কোনো পরিবারে বিভিন্ন উৎস থেকে যে নগদ অর্থ প্রাপ্তি ঘটে বা অর্জিত হয়, তার সমষ্টিকে বলা হয় পারিবারিক আয়। যেমন শ্রমের বিনিময়ে প্রাপ্ত পারিশ্রমিক, মজুরি বা বেতন, ব্যবসায় থেকে প্রাপ্ত লাভ, কৃষি ফসল বিক্রয় করে প্রাপ্ত আয় ও নিকটাত্মীয়দের নিকট থেকে প্রাপ্ত আর্থিক সাহায্য ইত্যাদি। সো এখন আমরা পড়ব প্রত্যক্ষ আয়। যে আয়ের ফলে নগদ অর্থের আগমন বা আর্থিক মূল্যে পণ্য বা সেবা পাওয়া যায় তাকে প্রত্যক্ষ আয় বলে। যেমন চাকরিজীবীর বেতন, ব্যবসায়িক মুনাফা, শ্রমিকের মজুরি, বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা, সম্পদ বিক্রি প্রভৃতি প্রত্যক্ষ আয়ের উৎস। আয় বলতে মূলত প্রত্যক্ষ আয়কেই বোঝায়। এখন আমরা দেখব পরোক্ষ আয়। পরিবারের সদস্যদের বিভিন্ন দক্ষতার মাধ্যমে পারিবারিক ব্যয় হ্রাস পাওয়াকে পরোক্ষ আয় বলে। যেমন কারো ব্যক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে সবজি উৎপাদন করে নিজে ভোগ করলে বাজার থেকে সবজি ক্রয়ের জন্য ব্যয় করতে হয় না, এটি একটি পরোক্ষ আয়। আবার কেউ সেলাই কাজে দক্ষ হওয়ায় নিজের কাপড় নিজে সেলাই করে, ফলে দর্জির পেছনে ব্যয় করতে হয় না, এটাও পরোক্ষ আয়। এভাবে কোনো শিক্ষার্থী বিনা বেতন লেখাপড়ার সুযোগ পেলে তার পরিবার ব্যয় থেকে। এখন আমরা দেখব ব্যয়। যে কোনো ক্ষেত্রে অর্থ খরচ করাই হলো ব্যয়। দৈনন্দিন বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা ব্যয় করি। যেমন আমরা যে বাড়িতে থাকি তার নির্মাণ ব্যয় বা ভাড়া, খাদ্য ব্যয়, পোশাক ক্রয়ের ব্যয়, পরিবহন ব্যয়, চিকিৎসা ব্যয়, লেখাপড়ার সামগ্রী কেনার জন্য ব্যয় ইত্যাদি। মূলত সম্পদ বা পণ্য ক্রয় কিংবা ব্যবহারের জন্য ভাড়া এবং সেবা ক্রয় করার জন্যই আমরা ব্যয় করে থাকি। এসব সম্পদ বা পণ্য সবার ব্যবহার এবং সেবা গ্রহণের ফলে আমরা আমাদের বিভিন্ন উপযোগ মেটাই। এখন আমরা দেখব পারিবারিক আয়। পরিবারের সদস্যদের বিভিন্ন চাহিদা পূরণ করে সুষ্ঠুভাবে পরিবার পরিচালনার জন্য যে খরচ হয় সমষ্টিকে তার পারিবারিক ব্যয় বলা হয়। মনে করো তোমার স্কুলে যাওয়া, নাস্তা, টিউশন বাবদ কিছু টাকা খরচ হয়। আবার তোমার বাবা ভাষা ভাড়া, বাড়ি ভাড়া, রাজার বাবদ কিছু টাকা ব্যয় করেন। তোমার অসুস্থ দাদির চিকিৎসা করতেও খরচ হয়। সব খরচকে ক্ষেত্রে একত্রে পারিবারিক ব্যয় বলা হয়। এখন আমরা দেখব ব্যয় পরিকল্পনা। ভবিষ্যতে কোনো খাতে কত টাকা খরচ হবে তার আগমন চিন্তাই হলো ব্যয় পরিকল্পনা, অর্থাৎ এটি হলো ব্যয় করার পরিকল্পিত পদ্ধতি। ব্যয় পরিকল্পনা করার আগে পরিবারের মোট আয় জানতে হয়, এরপর নিশ্চিত ও সম্ভাব্য ব্যয়গুলো নিশ্চিত করতে হয়। চিহ্নিত খাতে সম্ভাব্য অর্থ বরাদ্দ করে রাখতে হয়। প্রকৃত ব্যয় বরাদ্দকৃত অর্থের চেয়ে কম বা বেশি হতে পারে। এভাবে পরিকল্পনা করে ব্যয় করা হলে সেটি হচ্ছে ব্যয় পরিকল্পনা। পরিকল্পিত ব্যয় সঞ্চয়ে সহায়তা করে থাকে। এখন আমরা দেখব সঞ্চয়। সঞ্চয় হচ্ছে আয়ের একটি অংশ যা বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য জমা করে রাখা হয়। কোনো ব্যক্তি বা পরিবারের সঞ্চয় বলতে ওই ব্যক্তি বা পরিবারের আয়ের সেই অংশকে বোঝায় যা বিনিয়োগের মাধ্যমে মোট আয় বৃদ্ধিতে সহায়তা করে। বিভিন্ন উদ্দেশ্যে আমরা সঞ্চয় করে থাকি, যেমন জীবনযাপনের প্রয়োজনে, গৃহ নির্মাণ, ছেলে মেয়ের ভবিষ্যৎ, বৃদ্ধ বয়সে জীবনযাপন, শিক্ষা, বিয়ে ইত্যাদি। এরপর জরুরি প্রয়োজন, প্রাকৃতিক দুর্যোগ, অসুস্থতা, দুর্ঘটনা, পারিবারিক বিপর্যয় ইত্যাদি। এরপর সুযোগ সুবিধা প্রাপ্তিতে, নতুন ব্যবসায় তৈরি, ব্যবসা বাণিজ্য বিস্তার, প্রয়োজনীয় ও বিলাসদ্রব্য ক্রয় করা ইত্যাদি। সো এখন আমরা যাব যে এগুলো আমরা পড়লাম, যে আমরা নিশ্চয়ই যে প্রশ্নের উত্তর করব, মানে একক কাজ যেটা উত্তর করব সেটি করার জন্য আমাদের এই পয়েন্টগুলো দরকার হবে। সো এখন আমরা প্রশ্নের দিকে চলে যাই। সো আমাদের প্রশ্নটি হচ্ছে কাজ 1। প্রশ্নটি হচ্ছে তোমার পরিবারের জন্য 1 মাসের ব্যয় পরিকল্পনা করো। সো কাজের ধরন হচ্ছে আমাদের একক, আমি বললাম আপনাদের শুরুতে একক কাজ, এবং কাজের উদ্দেশ্য হচ্ছে পারিবারিক ব্যয়ের পরিকল্পনা করতে শেখা, অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা। তো কাজের নির্দেশনা হলো ব্যয় পরিকল্পনা সম্পর্কে ধারণা নাও,
এবার ভাবো তোমার পরিবারে এক মাসে কোন কোন খাতে ব্যয় হয়। এরপর বলা হলো পরিবারের অভিভাবক ও অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করে নাও, এবার ছকটি পূরণ করো। সো এরপর আমরা এখন এই ছকটির অথবা এই একক কাজটির উত্তরটা আমরা এখন দেখে নিব। সো গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা একটি টেবল বা ছক। সো এখানে প্রথমে দেওয়া আছে ক্রম 1 2 3 4 5, দেখেই বুঝতে পারছেন। এরপর দেওয়া হচ্ছে মূল খাত, এখানে আপনারা যে খাত নিয়ে লিখবেন সেটি লিখবেন। এরপর দেওয়া হচ্ছে উপখাত, এই খাতের ভিতরে যেগুলো মানে খাত রয়েছে, যেমন খাদ্যের ভিতরে আমরা চাল খাই, আটা খাই, ডাল খাই, আরও ফলমূল খাই, মিষ্টান্ন খাই, এগুলোকে উপখাত বলা হচ্ছে। এরপর দেওয়া হচ্ছে আনুমানিক বরাদ্দ টাকা, মানে আপনাদের উপখাতগুলা খরচে উপখাতগুলোর জন্য যত টাকা খরচ হবে সেগুলো আপনারা এখানে লিখবেন। সো আমরা প্রথম থেকে শুরু করছি। প্রথমে 1 নম্বর ক্রমতে দেওয়া আছে মূল খাতে দেওয়া আছে খাদ্য। তো মূল খাতে খাদ্য দেওয়া আছে এবং উপখাতে দেওয়া আছে চাল, আটা, তেল, মাছ, মাংস, সবজি, এরপর ফলমূল, মিষ্টান্ন। সো এগুলোর জন্য যে সম্ভাব্য অথবা আনুমানিক যে টাকা আছে সেগুলিও দেওয়া আছে। এরপর দ্বিতীয় মূল খাতে আমরা দেখতে পাচ্ছি বস্ত্র। সো এখানে উপখাতে দেওয়া আছে নতুন কাপড় সেলাই, বাচ্চাদের কাপড় ধোয়া। এখানে অনুমিত বরাদ্দ টাকাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমাদের 3 নম্বর মূল খাত হচ্ছে বাসা ভাড়া। এখানে উপখাত দেওয়া আছে বাসা ভাড়া, মেইন এটাই উপখাত এবং এটার ভাড়াও এখানে লেখা আছে। এরপর মূল খাতে দেওয়া আছে গৃহসজ্জা, উপখাত লেখা আছে নতুন ঘরের সরঞ্জাম, বরাদ্দকৃত টাকাও লেখা আছে। এরপর খাতে দেওয়া আছে শিক্ষা, এর উপর খাতে দেওয়া আছে শিক্ষকদের বেতন, শিক্ষা সামগ্রী মানে বই কলম, এরও বরাদ্দকৃত অনুমানকৃত টাকা দেওয়া আছে। এরপর আমাদের 6 নম্বরে দেওয়া আছে গৃহস্থায়িত খাত, মূল খাত এবং উপখাতে দেওয়া আছে আপাতমস্তক, মেরামত, পোষ্য প্রাণীর খাদ্য, এগুলার বরাদ্দকৃত টাকাও দেওয়া আছে। এরপরে খাতে আমাদের দেওয়া আছে যোগাযোগ ও যাতায়াত। সো এর উপখাতে দেওয়া আছে যাতায়াত ভাড়া, মানে রিক্সা, বাস, ট্রেন, এর সম্ভাব্য অনুমান অথবা খরচ দেওয়া আছে। এরপরে খাতে আমাদের দেওয়া আছে ইউটিলিটি। ইউটিলিটি বলতে বোঝানো হয় যে বিদ্যুৎ, গ্যাস, এলপিজি, এগুলোর উপখাতে লেখা আছে, আপনারা দেখলে বুঝতে পারছেন। এগুলো সম্ভাব্য খাতের আয়ের এখানে লেখা আছে। এরপর হচ্ছে ঘর সংস্কার, এগুলো উপখাত এবং সম্ভাব্য আয় এখানে লেখা আছে। এরপর দেওয়া হচ্ছে চিকিৎসা, এটারও উপখাত এবং সম্ভাব্য আয় লেখা আছে। এরপর 11 নম্বর দেওয়া আছে বিনোদন, এটারও উপখাত এবং সম্ভাব্য অনুমান খরচ লেখা আছে। এরপর এখানে লেখা আছে হাত খরচ পরিবারের সদস্যদের, এটা হচ্ছে আমাদের মেইন খাত। এরপর এরও উপখাত দেওয়া সদস্য 1 2 এবং সম্ভাব্য অনুমান খরচ দেওয়া আছে। এরপর 13 নম্বরে আমাদের দেওয়া আছে জরুরি প্রয়োজন, এর উপখাত দেওয়া আছে এবং সম্ভাব্য অথবা অনুমিত খরচ দেওয়া আছে। এরপর আমাদের সর্বশেষ যে খাতটি হচ্ছে সঞ্চয়, এর উপখাত ব্যাংক এবং সম্ভাব্য খরচ 5,000। সো আমরা এতক্ষণে যতগুলো উপখাত সম্ভাব্য যে খরচগুলো হলো, আমরা যে খরচগুলো দেখলাম সে খরচগুলো মোট আমরা এখানে লিখলাম, এটা হচ্ছে মোট 41,000 টাকা। সো এটাই ছিল আমাদের যে একক কাজ, যে প্রশ্ন রয়েছে সেটা উত্তর ছক আকারে আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আমি আশা করছি আপনাদের কাছে আজকে নমুনা প্রশ্ন উত্তরটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে নির্দেশনা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পরবর্তীতে এটার নমুনা প্রশ্ন উত্তর 2 3 4 আপলোড দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।